আচ্ছা, সো আমরা আসি, আমরা হচ্ছে স্ট্রিং নেম এইজ আর ওয়েট দিয়েছি। সো এটার একটা কনস্ট্রাক্টর দিই। কনস্ট্রাক্টর নাম কি হবে? ক্লাসের নামের সেম হবে, রাইট? সো কনস্ট্রাক্টর নেম হবে অ্যানিমাল। আচ্ছা, যদি আমরা কনস্ট্রাক্টর সেম নামই দেই তখন কি করব আমরা আজকে এটা একটু দেখব, ঠিক আছে? কনস্ট্রাক্টরে যদি সেম নামের দেই, সাপোজ হচ্ছে অ্যানিমাল string name ওকে। এখানে কি হয়েছে বলেন তো? কনস্ট্রাক্টর প্রবলেম কি? ভ্যারিয়েবল আর প্যারামিটারের নাম এবং ভ্যারিয়েবলের নাম এক হয়ে গেছে, তাই না? অ্যাট্রিবিউটের নাম আর প্যারামিটারের নাম এক হয়ে গেছে। সো কম্পিউটার কনফিউজ হয়ে যাবে যে এইটা এটার ভিতরে যাচ্ছে নাকি এইটা এটার ভিতরে যাচ্ছে, কারণ দুইটা একই জিনিস। সো কে কার কোন ডাটার ভিতরে ঢুকতেছে এইটা বোঝার কোনো ওয়ে নাই। দিস ইজ ভেরি মানে এটা একটা কম্পিউটার কনফিউজ হয়ে যাচ্ছে। এটা যদি আপনি রান করার চেষ্টা করেন দেখবেন যে যখন অবজেক্ট তৈরি করে আমরা রান করার চেষ্টা করব একটা এটা যখন না ওটা সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। যখন আমরা এটার ভিতর এই যে দেখেন অলরেডি একটা দাগ চলে আসছে, দাগ চলে আসছে মানে হচ্ছে কোনো ক্ষেত্রে এখান থেকে এরর আসবে সামনে। সো এইটা ঠিক করার একটা ওয়ে আছে, ঠিক আছে? ঠিক করার ওয়ে হচ্ছে নেম ইজ ইকুয়াল টু না দুইটাই বড় থাকবে। যদি সেম থাকে তাহলে একটার আগে দিতে হবে দিস ডট। আচ্ছা সরি, দিসটা এই সাইড না, এই সাইড হবে, এই সাইড হবে, উল্টা সাইড দিয়ে দিছি। দিসটা হচ্ছে এই সাইড হবে, দিস ডট। আচ্ছা, সো এই যে দেখেন দিস ডট দেওয়ার পরে এখানে যে কোশ্চেন মার্কগুলো ছিল এগুলো কিন্তু চলে গেছে, এগুলো আর নাই। সো এই দিস দেওয়ার মানে কি? দিস দেওয়ার মানে হচ্ছে দিস দিয়ে বোঝায় ক্লাসের অ্যাট্রিবিউট, ঠিক আছে? দিস ডট নেম মানে হচ্ছে এই ক্লাসের অ্যাট্রিবিউট। সো দিস ডট নেম মানে ও বুঝতে পারতেছে যে এই অ্যাট্রিবিউটগুলোর ভিতরে এই প্যারামিটারগুলো ঢুকবে। সো আমরা যদি কখনো এরকম দেখি যে দুইটাই সেম আছে, ঠিক আছে, অ্যাট্রিবিউটের নাম এবং প্যারামিটারের নাম দুইটাই সেম আছে, তাহলে কি করব? বাম পাশেরটায় দিস লাগাই দিব। দিস লাগাই দিলে বুঝতে পারবে যে এইটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। দিস দিয়ে বোঝাবে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এই ক্লাসের অ্যাট্রিবিউট। সো দিস ডট নেম, দিস ডট এজ, দিস ডট ওয়েট মানে বুঝতে পারতেছে এটা অ্যাট্রিবিউট, আর এগুলা বুঝতে পারতেছে তার মানে প্যারামিটার, যেহেতু এটাকে দিস নাই। সো বিষয়টা হচ্ছে এরকম।
আচ্ছা, সো আমাদের এই এররটা ঠিক হয়ে গেল। নেক্সট হচ্ছে সো আপাতত ধরেন এইটা হচ্ছে আমাদের ক্লাস। এইবার এই ক্লাসটা আমরা এই নামের আগে একটা জিনিস লাগাই দিই হচ্ছে প্রাইভেট। প্রাইভেট স্ট্রিং নেম, নামের আগে লেখা থাকবে প্রাইভেট। এই ক্লাসে কি কোনো মেথড আছে? এই ক্লাসে কোনো মেথড আছে? এই ক্লাসে কিন্তু কোনো মেথড নাই। এই ক্লাসে শুধুমাত্র আছে হচ্ছে অ্যাট্রিবিউট আর একটা কনস্ট্রাক্টর। একটা কথা বলি, একটা ক্লাসে যে তিনটা জিনিসই থাকতে হবে এমন কিছু না। অ্যাট্রিবিউট, মেথড এবং কনস্ট্রাক্টর তিনটাই থাকলে ক্লাস হবে, না হলে ক্লাস হবে না এমন না। এর ভিতরে যে কোনো একটা দিয়েও ক্লাস হইতে পারে, এই তিনটা না থাকলেও ক্লাস হইতে পারে। ঠিক আছে, ক্লাসে তিনটা যদি থাকে তাহলে এই তিন ধরনের জিনিসই থাকতে পারে, আর কিছু থাকতে পারে না। যদি থাকে হয় অ্যাট্রিবিউট, না হলে কনস্ট্রাক্টর, না হলে মেথড, না হলে তিনটাই, না হলে যে কোনো দুইটা অথবা যে কোনো একটা। এখানে শুধুমাত্র অ্যাট্রিবিউট দিয়েও আপনি একটা ক্লাস তৈরি করতে পারেন। সো আপনাদের যদি কোশ্চেন আসে যে একটা ক্লাস তৈরি করতে এই তিনটা জিনিস থাকা কি ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি না, অ্যানসার কি হবে? ম্যান্ডেটরি না। যে কোনো একটা বা কোনো একটা না থাকলেও ক্লাস তৈরি করা পসিবল, দেখবেন যে কোনো এরর আসবে না। আচ্ছা, সো এনক্যাপসুলেশনে গিয়ে আমরা হচ্ছে এইবার একটা অবজেক্ট তৈরি করব। একটা অবজেক্ট তৈরি করব, চলে। Animal dog is equal to new animal, তারপরে অ্যানিমেলের নাম দিলাম, অ্যানিমেলের বয়স দিলাম আর অ্যানিমেলের ওয়েট দিলাম। আমরা মেইনে গিয়ে একটা অবজেক্ট তৈরি করছি, ঠিক আছে। অ্যানিমেলের নাম দিলাম, অ্যানিমেলের এজ দিলাম আর অ্যানিমেলের ওয়েট দিলাম, দিয়ে রান করে দেখেন যে বিল্ড সাকসেসফুল হচ্ছে কিনা। আচ্ছা, এরপর আমরা যদি ডগের নামটা প্রিন্ট করতে চাই, ঠিক আছে, আমরা ডগের নামটা প্রিন্ট করতে চাই, ট্রাই করি। আচ্ছা, সো এস আউট এর ভিতরে আমরা লিখব হচ্ছে ডগ ডট নেম। তো ডগ ডট নেম আসলে আমি প্রিন্ট করার চেষ্টা করছি, কিন্তু প্রিন্ট কি হচ্ছে? প্রাইভেট করা। আচ্ছা, সো আমরা ডগ ডট এজ টা প্রিন্ট করার চেষ্টা করি। তো নেমটা না দিয়ে এই জায়গায় এজ দেন। আচ্ছা, এজ কিন্তু প্রিন্ট হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা এজটাকে চাইলে চেঞ্জ করতে পারি। তো চলেন চেঞ্জ করি। চেঞ্জ করে কিভাবে আমি একটু দেখাই দিই। ধরেন এজ 5 এর জায়গায় আমি 10 দিব। সো আমি জাস্ট লিখবো হচ্ছে ডগ
ডট age is equal to 10। তারপরে আমি আবার এজটাকে প্রিন্ট করব। ডট এজ কিন্তু চেঞ্জ হয়ে আগে ছিল 5, এখন কত হয়ে গেছে 10। আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন ডট এজ এখন এইভাবে আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারি। সো এইখানে আমরা যদি ডগের নামটাকে চেঞ্জ করতে চাই, নেমটাকে যদি চেঞ্জ করতে চাই, সো ডগের নাম চেঞ্জ করতে গেলেও আমাকে এখানে দেখেন একটা অ্যারো দিয়ে দিচ্ছে। তার মানে কি বোঝা গেল, প্রাইভেট ক্লাস যদি হয় then I cannot change anything of that private attribute। ঠিক আছে, আমরা প্রাইভেট অ্যাট্রিবিউটের কিছুই চেঞ্জ করতে পারবো না, দেখতেও পারবো না, মানে প্রিন্টও করতে পারবো না, চেঞ্জও করতে পারবো না। এর জন্য আমাদের কি দরকার হয়, গেটার সেটার মেথডের দরকার হয়। সো চলেন এটা আমরা মুছে দিই, যেহেতু এটা অ্যারো, এটা মুছে দিলাম। এই পর্যন্ত হইছে সবার? আচ্ছা, সো আমার মনে হয় এই পর্যন্ত সবার হইছে। সো আমরা হচ্ছে ব্যাক করি অ্যানিমাল ক্লাসে। সো অ্যানিমাল ক্লাসে কনস্ট্রাক্টরের পরে, ঠিক আছে, অ্যানিমাল ক্লাসে কনস্ট্রাক্টরের পরে আমরা দুইটা মেথড লিখবো, একটা হচ্ছে গেটার মেথড আর একটা হচ্ছে সেটার মেথড। গেটার মেথডের কাজ কি, প্রিন্ট করা, রিটার্ন করা। একটার কাজ হচ্ছে কি, যে ভ্যালুটা আছে এটা রিটার্ন করে দেয়, আর একটার কাজ হচ্ছে ভ্যালুটাকে চেঞ্জ করে। সো গেটারের কাজ হচ্ছে রিটার্ন করে দেয়। সো আমরা একটা গেটার মেথড তৈরি করি, যেহেতু নেম একটা স্ট্রিং, সো এটা রিটার্ন টাইপও হবে স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং গেট নেম মেথডের কাজ হচ্ছে রিটার্ন নেম। আর আরেকটা মেথড তৈরি করব, এই সবাই একটু খেয়াল করেন, আরেকটা মেথড তৈরি করব যেটার নাম হচ্ছে সেট নেম। সো চলেন আমরা এটা করি, স্ট্রিং সেট নেম। স্ট্রিং সেট নেম না, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ভয়েড সেট নেম, ভয়েড।
এবং এইটা একটা প্যারামিটার ইনপুট নেবে যেটা হচ্ছে নতুন নাম হিসেবে বসবে। সো প্যারামিটারটা হচ্ছে স্ট্রিং নিউ নেম, আর এইখানে আমরা লিখবো হচ্ছে নেম ইজ ইকুয়াল টু নিউ, মানে হচ্ছে সেট নেমের ভেতরে আমি যে নামটা দিব ওই নামটাই আপডেট করে দিবে আমাদের নামকে। সো এই সেট নেমে একটা প্যারামিটার নিচ্ছি নিউ নেম, যেখানে আমি যে নামটা বলবো সেই নামটাই হচ্ছে আপডেট হয়ে যাবে। এখানে আমি যে নামটা দিব এই পাপি লিখলে এই নামটা চেঞ্জ হয়ে পাপি হয়ে যাবে, এটাই। গেট নেমে কি করতেছে, গেট নেমে হচ্ছে আমাদের নামটা ওখানে ডাইরেক্ট প্রিন্ট করতে পারতেছিলাম না। সো এখানে এই ফাংশনটা ইউজ করে আমরা এই নামটাকে রিটার্ন করে দিচ্ছি, তখন হচ্ছে এই নামটা দেখাবে। মানে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো না, একটা ফাংশনের মাধ্যমে নামটা দেখতে পাবো। আর সেট নেম হচ্ছে নামটা চেঞ্জও করতে পারতেছিলাম, একটু আগে এইজ চেঞ্জ করলাম না 5 থেকে 10, নামটা চেঞ্জ করতে পারছিলাম না। তো নাম চেঞ্জ করার জন্য আমরা আরেকটা মেথড রেখেলাম, যে মেথডের মধ্যে আমি যে নামটা ইনপুট দিব সেই নামটাই চেঞ্জ হয়ে বসবে। ইনপুট আউটপুটের মতো। হ্যাঁ হ্যাঁ, একটা এই ফাংশনে একটা ইনপুট দিব, ওইটা হচ্ছে আউটপুটে গিয়ে বসে যাবে। সো চলেন আমরা একটু খেয়াল এবার দেখি যে এই দুটো কিভাবে কাজ করে। আমরা মেইনে চলে গেলাম, মেইনে। সো ওই ডগ এইচ এটার পরে আমি লিখলাম যে নামটা প্রিন্ট করে দেখতে চাই। নাম যদি দেখতে চাই তাহলে আমরা অ্যাকচুয়ালি লিখব ডগ ডট গেট গেট নেম, এই ফাংশনটা কল করে দিব। এই ফাংশনটা কল করলে এই ফাংশনটা ডগের নামটা রিটার্ন করে দিবে, তখন এটা আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন এই যে আমরা একটা ফাংশনের মাধ্যমে ডগের নামটা অ্যাক্সেস করতে পেরেছি। আমরা যদি ডগের নামটা চেঞ্জ করতে যাই তাহলে আমাদের করতে হবে কি, সেট নেম ফাংশনটা ইউজ করতে হবে। সো ডগের নাম যদি চেঞ্জ করতে যাই, ডগ ডট সেট, এই যে সেট নেম, ডগের নাম চেঞ্জ করতে চাইলে আমরা সেট নেমটা ইউজ করব এবং এর ভেতরে একটা নতুন নাম দিয়ে দিব, যেটা হচ্ছে সাপোজ দিয়ে দিলাম হচ্ছে পাপি। সো ডগের নামটা চেঞ্জ হয়ে পাপি হয়ে যাবে। আমরা যদি চেঞ্জটা দেখতে চাই, আচ্ছা কথা হচ্ছে, কথা না বলে, আমরা যদি ডগের নামটা আবার দেখতে চাই তাহলে আবার আমাদের দেখতে গেলে ডগ ডট গেট নেম দিতে হবে। যতবার আমি দেখতে চাবো ততবারই গেট নেম দিয়ে দেখতে হবে, না হলে আমরা দেখতে পাবো না। এই যে দেখেন ডগের নাম সেট করলাম পাপি, এরপরে যখন প্রিন্ট করলাম প্রিন্ট হলো পাপি। অ্যাকচুয়ালি আপনাদের মানে এগুলা যেটা যেভাবে কাজ করে এনক্যাপসুলেশনটা, সেটা হচ্ছে এই যে গেট এবং সেট মেথড,
এইটা অনলি ডেভেলপাররা জানে, এটা ইউজাররা জানে না। সো ইউজাররা চাইলেও নাম দেখতে পারে না, ডেভেলপাররা জানে যে এই ভ্যালুটা দেখার জন্য এটা ফাংশনের নামটা কি। সো তখন ডেভেলপাররা ওই ফাংশনটা কল করে করে এগুলো অ্যাক্সেস করতে পারে, কিন্তু ইউজারদের কাছে আসলে এই অ্যানিমেল ক্লাসে কি কি আছে এটার অ্যাক্সেস দেওয়া হয় না। সো ইউজাররা নামটা দেখতে পারবে না, নরমালি ইউজাররা এইভাবে নাম প্রিন্ট করার চেষ্টা করবে কিন্তু দেখতে পাবে না, এবং ইউজাররা জানেও না যে এটার গেটার সেট এর মেথডের নাম কি। যদি জানে তাহলে দেখতে পারবে, কিন্তু ধরেন জানে না। হ্যাঁ, ইউজাররা জানে না যে আসলে কোন ফাংশনটা কল করলে নামটা চেঞ্জ হবে, অথবা কোন ফাংশনটা কল করলে নামটা চেঞ্জ করা সম্ভব হবে। ঠিক আছে, সো এই ফাংশনগুলো কিন্তু অনলি ফর ডেভেলপারস, নট ফর রেগুলার ইউজার্স। ঠিক আছে, আচ্ছা, সো এনক্যাপসুলেশনটা মোটামুটি ক্লিয়ার? ওকে, আমি সবার কোড চেক করব, আমি একবার আরো কিছু প্রবলেম করাবো তারপর। আচ্ছা, সো আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা এতদিন যেসব প্রবলেম সি তে করে আসছি, যে ইভেন নাম্বার কিভাবে বের করে, অড নাম্বার কিভাবে বের করে, প্রাইম নাম্বার, পারফেক্ট নাম্বার, ফিবোনাকি, তারপরে আরো যত কিছু আছে, এই টাইপের প্রবলেম আমরা সলভ করছি না? তাহলে এইগুলা আমরা জাভাতে ইন্টিগ্রেট কিভাবে করব, মানে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কিভাবে বের করব। ঠিক আছে, সো এইটা আমরা আজকে দেখব। আর আরেকটা জিনিস দেখব যে হাউ টু টেক ইনপুট।
মুনতাহি এই সাজিদ 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 এই তুমি কি মুনতাহি তুমি মুক্তাকি না সাজিদ ম্যাথের ইতিহাস নোটাংশ আমি ছবিলার পিডিএফ আমি বাসে পিডিএফ করে পাঠাই দিই মানে ওই যে টাইপস অফ ম্যাট্রিক্স না ওইটা লাগবে আচ্ছা হ্যাঁ এই SC is equal to new scanner এই SC টা হচ্ছে আমাদের অবজেক্টের নাম স্ক্যানার অবজেক্টের নাম স্ক্যানার SC is equal to new scanner এটা হচ্ছে কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টরের মধ্যে একটা প্যারামিটার দেখতে হবে সেটা হচ্ছে system.in মানে হচ্ছে স্ক্যানার দিয়ে আমরা আমাদের সিস্টেমে ইনপুট নেব এটার মানে হচ্ছে system.in এখানে স্ক্যানারের S বড় system.in এর S বড় স্ক্যানারের S বড় system.in এর S বড় একটা জিনিস জাভায় মনে রাখবেন ঠিক আছে শর্টকাট মনে রাখার শর্টকাট হচ্ছে জাভাতে যত S আছে সবগুলাই হচ্ছে বড় স্ট্রিং এর S বড় সিস্টেমের S বড় ঠিক আছে স্ক্যানারের S বড় যত জায়গায় S আছে S গুলো সবই বড় এটা মনে রাখলে আর ভুল হবে না মানে আমরা যতগুলো কাজ করছি সবগুলোতে এসি বড় দেখা যাচ্ছে ঠিক আছে এটা কাকতালীয় বাট সব জায়গায় এস বড় আর কি এটা মনে রাখলে পরীক্ষা খাতায় ভুল হবে আজকে জাস্ট জেনারেলি ওই না বলে আমি কিছু বলবো স্যার system.in লেখার কারণে এটা হচ্ছে system.in মানে হচ্ছে আমরা সিস্টেমে ইন মানে ইনপুট নিচ্ছি স্ক্যান করে ইনপুট নিচ্ছি ঠিক আছে আচ্ছা সো এরপর আমরা এই এসসি নামের অবজেক্টটা ইউজ করে ইনপুট নিব সো কিভাবে ইনপুট নেব চলেন আমরা একটা ভ্যারিয়েবল নেই সাপোজ ভ্যারিয়েবল int a is equal to sc.next int ইন্টিজার ইনপুট দেওয়ার জন্য আমরা লিখি হচ্ছে নেক্সট ইন্ট এই যে sc হচ্ছে আমাদের স্কেলার অবজেক্ট অবজেক্ট ডট নেক্সট ইন্ট এটা হচ্ছে ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য আমি আর কি কি ইনপুট নেওয়া যায় একটু দেখাচ্ছি ডাবল ইনপুট নেওয়ার জন্য sc ডট নেক্সট ডাবল আর স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য sc.nextLine sc.nextLine এটা হচ্ছে আমাদের স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য সো এইটা যদি রান করেন দেখতে পাবেন আমাদের ইনপুট চলে আসছে এই যে দেখেন পাপির পরে
আপনি যদি ক্লিক করেন দেখতে পাবেন যে ইনপুট অপশন চলে আসছে, এই যে দেখেন ইনপুট অপশন আসছে। এইখানে আমি প্রথমে ইনপুট দিলাম 10, তারপর ইনপুট দিলাম 20 পয়েন্ট, আচ্ছা এইখানে একটা সমস্যা আছে, খেয়াল করেন এই দুইটা ইনপুট নেওয়ার পরে এইটার ইনপুট নিচ্ছে না, খেয়াল করছেন? কারণ হচ্ছে আমি যখন এইটার পরে একটা এন্টার প্রেস করছি, এ হচ্ছে এন্টারটাকে ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছে। এন্টারটাকে এন্টার দিলে যে নেক্সট লাইনে আসি না, ওইটাকে ওই ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছে নেক্সট লাইনে। সো আমরা যেটা করব এটা হচ্ছে সবার উপরে দিয়ে দিব, এটাকে কপি করে আমি সবার উপরে দিয়ে দিব, এই যে এখানে দিয়ে দিব। ফার্স্ট হচ্ছে আমরা স্ট্রিং ইনপুট নিব, তারপর ইন্টিজার, তারপর ডাবল। আচ্ছা, সো এইবার দেখেন, এইবার যদি রান করি, ফার্স্ট হচ্ছে আমরা একটা স্ট্রিং ইনপুট দিতে দেবো, সাপোজ হচ্ছে এবিসি, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 20.33। রানের অপশনে চলে গেছে, অপশন চলে গেছে স্যার, রান করে আচ্ছা এই যে ফাইলটা চলে গেছে আবার আপডেট আমি কিনছি এমন কালার আছে 120 টাকা কিনছি বাসা নিচে কিস করে তুমি সবাইকে যমুনার থেকে আমাদের চালাচ্ছ তখন কি সময় যাদের এটা চলে গেছে, যে নিচের এটা চলে গেলে এই যে এখানে ক্লিক করেন আউটপুট, উইন্ডোজে গিয়ে আউটপুট আসলে এটা আবার চলে আসবে। ঠিক আছে, এটা অনেকে যদি মুছে যায় কোনোভাবে,
আচ্ছা এইটা বুঝতে পারছেন কিভাবে ইনপুট নেয়? সো আমাদের এই অবজেক্ট দিয়ে আমরা এইভাবে ইনপুট নিতে পারি। স্ক্যানার ইম্পোর্ট করতে হবে ফার্স্টে, লাইব্রেরি ফাংশন ইম্পোর্ট করে তারপর আমরা এটা রেডি করব, ঠিক আছে? আচ্ছা আমরা হচ্ছে লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা একটা প্রবলেম সলভ করতে পারি ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে, ঠিক আছে? সো চলেন আমরা একটা নতুন প্রজেক্ট খুলি, নতুন প্রজেক্ট, একটা নিউ প্রজেক্ট খুলি। প্রজেক্টের নাম হচ্ছে সাপোজ প্রবলেম সলভ। প্রজেক্টের নাম দিলাম প্রবলেম সলভ। আমরা হচ্ছে নতুন একটা প্রজেক্ট খুললাম, প্রজেক্টের নাম দিলাম প্রবলেম সলভ। আমার উপরে আসতে সাইড নিচে নিয়ে আসছে। হ্যাঁ এটা টেনে আনা যায়, সবকিছু ট্রান্সফার করা যায়। এটা সুবিধা না বুঝলে দুইটা ওয়ার্ডের শুধু ওয়ার্ডের ব্যবহার করা ওইটা বন্ধ করে গ্যাঞ্জাম দেখেছে এই ডক্টর দেখি এটার মধ্যে আগে প্রবলেম কি হইছে কি? সবগুলো বয়ে দেখা মোহাম্মদ ডিস্টার্ব করো না, তোমাদের ডিস্টার্ব করো মোহাম্মদ। তোমার নাম সিফা, তুমি কাছে বেশি কথা বলো। তুমি সবাইকে বেশি কথা বলো। ভাই ওডিএতে ডিলিট করে না, ওডিএতে ডিলিট করো। এটা সেটা রেটিং দিয়ে এইটা কই ওটা ইন্ডিয়াতে ডিলিট করো। না ঠিক আছে, এখন এই যে প্রবলেম সলভ ঠিক করো, ডাবল ক্লিক করো। আমরা মাকে আবার শুরু করে ওটা থাকুক ওইখানে, ওটা স্যার কি করছে পেটেন্ট কাছে নলেজ আছে আমি তুমি আসতে দেখো আচ্ছা সাপোজ সবাই একটু খেয়াল করি, সাপোজ হচ্ছে আমরা একটা প্রোগ্রাম কিভাবে নরমাল এতদিন আপনারা সি তে যেগুলো করছেন ওগুলা কিভাবে আমরা জাভাতে সলভ করব একটা एग्जांपल দেখাই। সাপোজ So print the odd numbers from 1 to 100 using হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? আমাদের প্রবলেমটা হচ্ছে এইটা 1 থেকে 100 প্রিন্ট করব। সো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে করতে হলে আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে ক্লাস লাগবে, তাই না?
সো চলেন আমরা নতুন একটা ক্লাস তৈরি করি। এখানে ক্লিক করব, করে নিউ একটা ক্লাস আমরা তৈরি করব। নতুন যে প্রজেক্ট করলাম তার ভেতরে আমরা নতুন একটা ক্লাস তৈরি করব। ক্লাসের নাম দিলাম সাপোজ হচ্ছে অড নাম্বার। এটা বললে হবে। ক্লাসের নাম দিলাম অড নাম্বার, ঠিক আছে? এই যে অড নাম্বার। আচ্ছা, ফ্রম 1 থেকে 100 না দিয়ে ফ্রম আ রেঞ্জ দিয়ে এই ভ্যালুটা আমরা বসাবো কত থেকে কত। Print the odd numbers from a given range using Java OP. সো আমি যে রেঞ্জটা দিয়ে দিব তার ভেতরে যত অড নাম্বার আছে সেগুলো প্রিন্ট করে দেখাবো। বিষয়টা এরকম। সো এইটা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ করব আমাদের প্রোগ্রামটাকে ভেঙে ফেলতে হবে, ঠিক আছে? আমরা ফার্স্টে সি তে করলে যেটা করতাম সেটা হচ্ছে একটা দুইটা ভ্যারিয়েবল নিতাম। কি ভ্যারিয়েবল? শুরুর রেঞ্জ আর শেষের রেঞ্জ। এরপর একটা ফর লুপ চালাই দিতাম। সো এই কাজটাই করব। এখন ভ্যারিয়েবলগুলোকে আমরা ভ্যারিয়েবল বলবো না, কি বলবো? অ্যাট্রিবিউট বলবো। সো আমরা দুইটা রেঞ্জ নিয়ে নেই। একটা হচ্ছে ইন্ট স্টার্ট আর একটা হচ্ছে ইন্ট এন্ড। স্টার্ট আর এন্ড আমরা দিয়ে দিব, এর ভিতরে যত অড নাম্বার আছে সেগুলো প্রিন্ট করে দেখাবে, তাই না? ওকে। এরপরে আমরা একটা কনস্ট্রাক্টর নিয়ে নিব স্টার্ট এবং এন্ড এর ভ্যালু বসানোর জন্য। সো কনস্ট্রাক্টর নিয়ে নেই। অ্যাট্রিবিউটটা কনস্ট্রাক্টর মুখস্থ হয়ে গেছে না এখন? আর কারো ভুল হবে? মিড কিন্তু আর বেশি দিন বাকি নাই। সো অ্যাট্রিবিউট কনস্ট্রাক্টর এগুলো কিন্তু আমার স্টুডেন্টদের জন্য সবাই পারে। আই প্লিজ মেক শিওর দ্যাট মানিক ফ্যান, ঠিক আছে? আমার স্টুডেন্টদের রেজাল্ট সবগুলো ক্লাসের চেয়ে মোটামুটি ভালোই থাকে সবসময়, এ প্লাস বেশি থাকে। সো ওরা পারে ভালো, এই জন্য কোশ্চেন কিন্তু 4টা সাবই করবে। সো আপনার এক্সপেক্ট করবো যে আপনারা এগুলো অ্যানসার করতে পারেন। আপনাদের মিডের আগে লাস্ট ক্লাস হচ্ছে রবিবার, ঠিক আছে? রবিবার সময়টা এসে আমি কি পড়া লাগবে, কেমন টাইপের কোশ্চেন হবে এগুলো একটু আলোচনা করে দিব রবিবারে। আচ্ছা, সবাই কনস্ট্রাক্টরটা লিখতে পারছেন না? ওকে। সো এরপর আমরা এই সবাই একটু ঠান্ডা হন, আমি শেষ করি, এটাই লাস্ট। সো এরপরে হচ্ছে আমি এতদিন সি তে ফর লুপ ডিরেক্ট চালাই দিতাম, চালাই দিয়ে দেখাই দিতাম যে আমাদের এটা অড নাম্বার, এটা ইভেন নাম্বার। সো এইখানে তো এমন করা যাবে না। এখানে যেটা করব আমরা একটা মেথড বানাবো, যে মেথডের মধ্যে আমরা ফর লুপগুলো চালাবো, ঠিক আছে? সো আমরা মেথড একটা লিখি, একটা মেথড বানাই। মেথডের নাম হচ্ছে void odd print। সাপোজ আমি odd print নামে একটা মেথড তৈরি করছি। যদি আমরা কোনো কিছু রিটার্ন না চাই, আমি জাস্ট প্রিন্ট করে দেখাই দিচ্ছি, তখন
ভয়েড। আর যদি আমি এই ভ্যালুটা মেইনে নিয়ে যেতে চাই তখন হচ্ছে মানে মেইনে ধরেন আমি আরো কাজ করব, মেইনে ওই ভ্যালুটা নিয়ে আমি যোগ বিয়োগ কোন বা কিছু একটা করব, তখন হচ্ছে আমি এটার আগে একটা রিটার্ন টাইপ দিব, এই ভ্যালুটা টেনে নিয়ে মেইনে নিয়ে যাব, মেইনে নিয়ে গিয়ে আমি যদি আরো কোনো কাজ থাকে তাহলে করব। Otherwise, it's unnecessary to take the value from here to main. আচ্ছা, এটা একটু restructure এটা। আপাতত আর এখন সমস্যা নেই, আপাতত ক্লাস আমি শেষ করে দিচ্ছি। আজকের মতো আচ্ছা, সো এইখানে আমি আসলে আমাদের অড নাম্বারগুলো প্রিন্ট করব এই মেথডের মাধ্যমে। এতদিন সি তে আমরা যেটা একই পেজে করতাম, আমরা সেটাকে কিন্তু ভেঙে তিনটা জিনিস বানাই ফেলছি। একটা হচ্ছে অ্যাট্রিবিউট, একটা হচ্ছে কনস্ট্রাক্টর, আর একটা হচ্ছে মেথড। মেথডে হচ্ছে আমি অ্যাকচুয়াল কাজটা করব আর কি। তো কাজটা কি করব, ফর int I is equal to কি, এটার পরেই শেষ, এটার পরেই শেষ, ঠিক আছে? ওই যে দিছে আবার I is equal to start, I যতক্ষণ না পর্যন্ত এন্ড হবে I প্লাস প্লাস হইতে থাকবে। if I mod 2 ইকুয়াল ইকুয়াল কি হবে বলেন তো? অড নাম্বারের জন্য, অড নাম্বারের জন্য দেখি ফাইন্ড করে কি হবে এটা, নট ইকুয়াল টু 0, অথবা যদি ইকুয়াল ইকুয়াল দিই তাহলে কি হবে, 1। অড নাম্বারকে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ সব সময় কি থাকে, 1 থাকে। অথবা আপনি এটা লিখতে পারেন নট ইকুয়াল টু 0, ঠিক আছে? এই দুইটার মানে হচ্ছে একই। সো যদি এটা হয় তাহলে আমি সেইটাকে প্রিন্ট করব। সো এই এস আউট, আর এস আউট করব কি, আই কে আমরা এস আউট করব। আই শুরু হবে স্টার্ট থেকে, শেষ হবে এন্ড পর্যন্ত, প্লাস প্লাস হতে থাকবে। এর মধ্যে যেগুলো আছে নট ইকুয়াল টু 0 হবে শুধুমাত্র সেইটাকেই প্রিন্ট করবে। ওকে, আমাদের এই প্রবলেমটা ডান। এরপর আমরা এই প্রবলেমটা রান করার জন্য কি করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে। রানে রান করতে হবে একটা ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এটা শেষ করে না, আপনাদের মিডে যদি এরকম কোশ্চেন আসে, আপনারা সেইটাকে প্রথমে সি তে কল্পনা করবেন যে সি তে কিভাবে লিখতাম। তারপর কি করবেন, ভেরিয়েবলগুলো হয়ে যাবে অ্যাট্রিবিউট, আর যেখানে আপনি কাজটা করবেন ওটাকে একটা ফাংশন বানাই দিবেন, শেষ। আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছেন আমি কি বলছি? সি তে মিডে যদি এরকম কোশ্চেন আসে যে একটা প্রবলেম দেওয়া আছে, এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ লেখো, ক্লাস অবজেক্ট বানায়, তখন কি করবেন, প্রথমে যে প্রবলেমটা দিব এটা সি তে চিন্তা করবেন, সি তে কিভাবে করতাম। তারপরে সি তে যে ভেরিয়েবলগুলো নিতাম ওইগুলো হয়ে যাবে জাভাতে কি, অ্যাট্রিবিউট। তারপরে আমাদের কনস্ট্রাক্টর থাকবে, যে কাজটা করব সেইটাকে আমরা একটা মেথডের মধ্যে পুশ করে দেব, শেষ। দুইটা ক্লাস করে ফেলাবে, একটা মেইন ক্লাস আর একটা হচ্ছে নরমাল ক্লাস, রেগুলার ক্লাস। খাতাগুলো কি একটা গ্রুপ খাতাগুলো